দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখার জন্যে সবার কাছে রিকোয়েস্ট থাকলো। কারণ এই ভিডিওটি যদি আপনারা সবাই দেখেন, পুরোটি যদি দেখেন তাহলে কিছু বিষয়ে আপনারা সচেতন হবেন যারা অনেক সময় বিভিন্ন বিভ্রান্তিকর বা বিআরটি এর যে যন্ত্রণা আছে সেই যন্ত্রণায় পড়েন, সেই যন্ত্রণা থেকে কিছুটা হলেও লাঘব পেতে পারেন। আহ এই ভিডিওটি আসলে তাদের জন্যে খুব বিশেষ উপকার হবে যাদের আসলে গাড়ি আছে, যারা রাস্তায় গাড়ি চালান এবং গাড়ি চালানোর কারণে প্রত্যেক বছর বিআরটিএতে যেতে হয়। বিআরটিএতে যেয়ে আপনাদের ট্যাক্স টোকেন, ফিটনেস ট্যাক্স এগুলো পরিশোধ করার পরে গাড়ির কাগজপত্র আপনারা নিয়ে থাকেন, তাদের জন্যে এই ভিডিওটি সহায়ক হবে। আর আমি একটি অনুরোধ আপনাদের করব, ভিডিওটি যারাই দেখবেন তারা দয়া করে আপনার ফোন থেকে এটি অন্যদের জন্য শেয়ার করবেন। কারণ যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষ আশা করি উপকৃত হবেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে এই বার্তাটি পৌঁছবে যাতে এই হয়রানি বন্ধ হয়। আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, গত কয়েকদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম যে আমি বিআরটিএ উত্তরা শাখায় গিয়েছিলাম আমার ফিটনেস নবায়ন করার জন্যে। ফিটনেসটি নবায়ন করার যে তারিখটি পেয়েছিলাম সেটি ছিল, এখানে আছে আপনার আপনার ১/৭/২০২৬। আমার ফিটনেসের মেয়াদটি গত জুন মাসের ১৬ বা ১৭ তারিখে শেষ হয়ে গিয়েছিল। যাই হোক, আমি একদিনের কারণে অর্থাৎ ৩০শে জুনের মধ্যে যদি আমি ফিটনেসটি করতে পারতাম তাহলে আমি সেই সময়কার যেই ট্যাক্স প্রদান করেছিলাম গাড়ির, সেই ট্যাক্সের আ উম মানে আ রসিদের ভিত্তিতেই করতে পারতাম। যেহেতু আমি আ ১লা জুলাই গিয়েছি, ওইখানকার পরিদর্শকের বক্তব্য হচ্ছে যে আপনি নতুন ফিসকাল ইয়ারে অর্থাৎ ২৬-২৭ যে ট্যাক্সের ইয়ার, সেই ইয়ারে পড়ে গিয়েছেন, নতুন করে ট্যাক্স দিতে হবে, এআইটি দিতে হবে। সেই এআইটি দিলে পরে আমার ফিটনেস আমি করতে পারবো। আমি যখন আমি 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 তার যৌক্তিক কথাটি মেনে নিয়েছি যে হ্যাঁ, সে ঠিকই বলেছেন, সঠিকই বলেছেন। যদি আমি ৩০ তারিখের মধ্যে করতাম তাহলে হয়তো আমার এই ১লা জুলাই এসে এআইটিটা লাগতো না। ভালো কথা, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি গত ১২ই মে ২০২৬ তারিখে আ আমি এআইটি প্রদান করি। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে একটি মানি রিসিটের মাধ্যমে আমি এআইটি প্রদান করি। তখন বলা হলো ব্যাংক থেকে যে, ভাই আপনার টিন অ্যাপ্রুভ করতে হবে। কোত্থেকে অ্যাপ্রুভ করতে হবে? বিআরটিএ থেকে। কেন অ্যাপ্রুভ করতে হবে? আপনার টিন নাম্বার ম্যাচ করছে না, ব্যাংকের সাথে ম্যাচ করছে না। অর্থাৎ ব্যাংক যেই টিনের এগেইনস্টে টাকাটি নেবেন এআইটি, সেটি আমার গাড়ির নম্বরের সাথে ম্যাচ করছে না। আমি তো এই টিন নাম্বার দিয়েই গাড়িটির রেজিস্ট্রেশন করেছি। তো ম্যাচ করছে না কেন? বলে সেটা আমরা বলতে পারবো না, আপনারা বিআরটিএতে যান। ২ ঘন্টা লাইন দিয়ে ব্যাংকের কাউন্টারে যাওয়ার পরে যখন এই কথা কেউ শোনেন তাহলে তার মেজাজ কোথায় যেয়ে দাঁড়ায় একটু ভেবে দেখুন। অফিস, আদালত, ব্যবসা-বাণিজ্য বাদ দিয়ে ব্যাংকে যেয়ে ২ ঘন্টা পরে শুনলেন যে টিন নাম্বার ম্যাচ করছে না। ভালো, আপনি আবার ১ ঘন্টা জার্নি করে আপনার যেখানে রেজিস্ট্রেশন করেছেন বিআরটি এর দপ্তরে গেলেন, যেয়ে সেখানে এই রুম, সেই রুম, এখানে যান, সেখানে যান, যেয়ে আপনি বললেন যে, "ভাই আমার টিন নাম্বারটা একটু ম্যাচ করে দেন।" টিন অ্যাপ্রুভ হলো। আসলেন ব্যাংকে, এসে আপনি ট্যাক্স দিলেন। ভালো কথা। ১২ই মে ২০২৬ তারিখে আমি ট্যাক্স প্রদান করলাম। ১লা জুলাই সেই ঝামেলায় যেটি পড়েছিলাম যে আমি নতুন করে আবার ট্যাক্স প্রদান করে আমার গাড়ির যে ফিটনেস আছে সেটি আমার আবার করতে হবে। আমি রাজি হয়ে আবার ব্যাংকে আজকে গেলাম। যাওয়ার পরে যথারীতি আবার ব্যাংক কর্তৃপক্ষ আমাকে বলল, "ভাই, আপনার টিন নাম্বার ম্যাচ করছে না।" ১২ই মে ২০২৬ আমার টিন নাম্বার ম্যাচ করল। আজকে আ ৫ তারিখে আমার টিন নাম্বার আবার ম্যাচ করছে না। আমি ফিটনেসের টাকা জমা দিলাম
8ই জুন 2026। 8ই জুন পর্যন্ত আমার ৩ নাম্বার ম্যাচ করলো, আজকে করছে না। ব্যাংক কোনো জবাব দিতে পারল না। আবার দৌড়ঝাঁপ করে আবার ২ ঘন্টার লাইনে দাঁড়িয়ে ব্যাংকের ম্যানেজারের কাছে যখন এই কথা শুনলাম, মেজাজ কীরকম লাগে? মেজাজ করলে তো হবে না, আমার গাড়ির কাগজ তো করতে হবে। গেলাম 5001 5001 নম্বর রুমে। যাওয়ার পরে উনি কম্পিউটার বের করে এই সেই করে আমার ৩টা যেটা যে আমার অ্যাপ্রুভ করে দিলেন। ওকে, অ্যাপ্রুভ করার পরে আমি এসে ব্যাংকে যথারীতি আমার টাকা জমা দিলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভাই প্রত্যেক বছর ট্যাক্স টোকেনের জন্যে, আপনার ফিটনেসের জন্যে আমার ৩ নাম্বারকে অ্যাপ্রুভ করতে যেতে হবে বিআরটি অফিসে? কেন? কী কারণে? আপনাদের সমস্যাটা কোথায়? আমি তো ইউনিক ৩ নাম্বার আমি জানি। প্রত্যেক মানুষের একটি ইউনিক ৩ নাম্বার থাকে, যে ৩ নাম্বার দিয়ে সে ব্যাংক পরিচালনা করেন, যে ৩ নাম্বার দিয়ে সে জমি কেনাবেচা করেন, যে ৩ নাম্বার দিয়ে ব্যবসা পরিচালনা করেন, যে ৩ নাম্বার দিয়ে সে গাড়ি রেজিস্ট্রেশন করেন, যে ৩ নাম্বার দিয়ে নানাবিধ কাজ তিনি সম্পাদন করে থাকেন। কই? ব্যাংক তো প্রত্যেকবার আমাকে বলে না যে আপনার ৩ নাম্বার পরিবর্তন করেন, টাকা জমা দেওয়ার সময় তো তারা বলে না। তো ভাই বিআরটিএ আপনারা কেন বলেন? কি মানে সমস্যাটা কোথায় আপনাদের? এটা তো ইউনিক ৩ নাম্বার। আমার নামে ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ১০ টা গাড়ি থাকতে পারে একটা ৩ নাম্বারের এগেইনস্টে। তো এটা তো ব্যাংকের সাথে আপনারা লিয়াজও করে দিবেন, আপনারা অ্যাটাচ করে দিবেন। তো ব্যাংক খুঁজে পাবে না কেন? আপনি ধরুন যদি লক্ষাধিক গাড়ি থাকে, ঢাকা শহরে কত লক্ষ গাড়ি চলাচল করে আমি জানি না। আমি ধরে নিলাম যে ১ লক্ষ গাড়ি চলাচল করে। তাহলে এই ১০টি বা ১২টি যদি বিআরটি এর শাখা, প্রশাখা, উপশাখা থাকে, তাহলে যদি প্রত্যেকের এই 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 ইনকাম ট্যাক্স দিতে যেয়ে তার ৩ নাম্বার মিলাতে হয়, প্রত্যেকবার অ্যাপ্রুভ নিতে হয়, তাহলে একটু ভেবে দেখুন তো কত ঘন্টা, কত টাইম, কত সময় ব্যয় হচ্ছে। আরে ভাই, আমরা তো এআইটি দিচ্ছি, অ্যাডভান্স ট্যাক্স পে করতে যাচ্ছি। সরকারকে অ্যাডভান্স ১ বছরের ট্যাক্স আমরা পে করতেছি। তাহলে কেন যন্ত্রণা আমাদের? আমি মাননীয় এনবিআর এর চেয়ারম্যান মহোদয় সহ সংশ্লিষ্ট যারা এই বিভাগের দায়িত্বে আছেন, আমি আপনাদের কাছে এটা রিকোয়েস্ট করতে চাই, ভাই আমরা আমাদের কেন এই যন্ত্রণা প্রত্যেকবার দিচ্ছেন আপনারা? কেন প্রতিবার যেয়ে আপনাদের পেছনে ধরনা দিতে হবে, দালালের পেছনে ঘুরতে হবে? আমরা যে ওখানে স্লট পাবো না, টাইম পাবো না, এইটা সেটা। আর আপনারা জানেন বিআরটিএ তে যারা যান, যাদের গাড়ি আছে তাদের দুর্ভাগ্য, তারা কি যে কষ্ট সেখানে যাওয়া, ধুলোর মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, গাড়ি পার্কিংয়ের জায়গা নাই, ন্যারো জায়গা, শত লোক, হ্যাঁ? তারপরে তো দালালদের অত্যাচার আছেই। তারপরে আমাদের মাননীয় কর্মকর্তাদের যে ব্যবহার, ভাই সেই ব্যবহার মানে আর কি বলবো? কোথায় তারা সহযোগিতা করবেন যে ওনারা একেকজন গাড়ির মালিক এসছেন, গাড়ির ট্যাক্স দিতে আসছেন। আরে ভাই, মিনিমাম ২৫,০০০ টাকা একটা গাড়ির ট্যাক্স একজন গ্রাহক ২৫,০০০ থেকে ধরে ৩,০০,০০০ টাকা পর্যন্ত এআইটি দিচ্ছেন। অথচ সেখানে যেই পরিমাণের হেনস্থার শিকার হতে হয় প্রত্যেকবার, যারা গাড়ির মালিক এবং যারা বিআরটিএতে যান তারা বুঝতে পারবেন। আরে ভাই, রাস্তায় ছাল বাকল নাই, বাম্পার নাই, হেডলাইট নাই, ব্রেক নাই, সাইড ইন্ডিকেটর নাই, কিচ্ছু নাই। লেগুনা চলতেছে আপনার, তারপরে ভ্যান গাড়ি চলতেছে, টেসলা চলতেছে, থ্রি হুইলার চলতেছে, মোটরসাইকেল চলতেছে। হ্যাঁ, একটা গাড়ির ওগুলোর ফিটনেস নাই, এই নাই। রাস্তায় দেখলেই বোঝা যায় সেগুলো চলতেছে। ট্যাক্স তো দেয়া দূরে থাকুক। তাহলে তারা ভালো আছে। ভাই আমি কেন তাহলে ট্যাক্স দিব? আমি তো সরকারকে ট্যাক্স দেই একটু ভালো কিছু পাবার আশায়। ভালো রাস্তা, ভালো ব্যবহার, ভালো বিআরটি এর সার্ভিস, ভালো কিছুর জন্যে। তাহলে আমি, ভাই ট্যাক্সের কথা বারবার আপনারা বলেন যে মানুষ কেন ট্যাক্স দেয় না? কেন দিবে? আমি কি পাচ্ছি? আমি শুধু বিআরটি এর একটা উদাহরণ দিলাম। আমি জানি না কতজন এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। যারা আমার ভিডিওটি পুরোটি শুনেছেন, আমি আশা করব আমার কমেন্টস বক্সে এসে আপনারা কমেন্টস করবেন যে না, আপনারা তাদের কাছে ভালো ব্যবহার পেয়েছেন। এ কারণে আমি কমেন্টসগুলো চাই যে আসলে আপনারা দয়া করে
এই আমার ভিডিওটি আপনারা শেয়ার করবেন এই কারণে যে যদি আপনাদের শেয়ারের কারণে মানুষ সচেতন হয় এবং যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকৃষ্ট হয়, মাননীয় মন্ত্রী মহোদয়দের দৃষ্টি আকৃষ্ট হয় বা সংশ্লিষ্ট কারো দৃষ্টি আকৃষ্ট হয়ে যদি এর একটা সুরাহা হয় এটা চাই। আর সবচাইতে বিরক্তিকর আরেকটি বিষয় হচ্ছে ব্যাংকে গেলে আমার মনে হয় এরকম কথা শোনেননি খুব কম মানুষ আছেন, সার্ভার সমস্যা। অর্থাৎ বিআরটি এর সার্ভারের সাথে ব্যাংকের সার্ভারের কানেকশন নাই। আরে বিআরটিএ কর্মকর্তাদের ভাই আপনাদের বলছি, এরকম সার্ভার আপনারা নিবেন কেন? ওই সার্ভার কোম্পানি আপনারা কেন নিয়েছেন? আপনাদের কি কারণে? ওই সার্ভার কোম্পানির সাথে কি মহরম ভাব? আমরা তো ভাই সাধারণ গ্রাহকরা জানি না যে সার্ভার কোম্পানি মানে ৩ দিনে ৪ দিনেই বন্ধ থাকে। ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা বন্ধ থাকে। ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা দাঁড়িয়ে থেকে কাউন্টারে যেয়ে টাকা দেওয়ার সময়, হ্যাঁ? মানে বলে যে স্যার সার্ভার প্রবলেম। তাহলে ওই সার্ভার দিয়ে কি দরকার? মোটর ড্রাইভিং লাইসেন্সের সার্ভার প্রবলেম, গাড়ির ট্যাক্স টোকেনের সার্ভার প্রবলেম, ফিটনেসের সার্ভার প্রবলেম, রাস্তায় প্রবলেম, এইখানে প্রবলেম, ওইখানে প্রবলেম। ভাই এত প্রবলেম নিয়ে কি গাড়ি চালানো যায়? প্রিয় দর্শক, যদি আপনারা আমার মতো ভুক্তভোগী হয়ে থাকেন, আশা করি আপনারা আমার কমেন্টস বক্সে এসে আপনারা কমেন্টস করবেন, লাইক বাটনে লাইক চাপবেন, ফলো বাটনে দয়া করে ফলো চাপবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।